সকলকে স্বাগত। ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি কিছু টিপিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ থেকে প্রশ্ন নিয়ে। সামনেই জানো 5ই জুন থেকে 23শে জুন আমাদের রেলওয়ের পরীক্ষা অর্থাৎ এনটিপিসি। সেই এনটিপিসিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কালেকশন নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে চলেছি পরিবেশের ওপর। সাধারণত বায়োসায়েন্সের পার্ট থেকে যে প্রশ্নগুলি আসে তার মধ্যেই পরিবেশের প্রশ্ন মেশানো থাকে। তবুও তোমাদের জন্য শুধু রেল নয়, অন্যান্য যে পরীক্ষাগুলিও আছে, আপকামিং এসএসসির ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে, তারপরে বিভিন্ন পরীক্ষা পিএসসির এবং ডাব্লিউবিসিএস, সব কিছুতেই পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই জন্য পরিবেশ থেকে বিভিন্ন রকম প্রশ্ন, সহজ, মোটামুটি এবং কঠিন, তাদের একটা কালেকশন নিয়ে আজকে চলে এসেছি। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্নটা বলছে, দেখো, কোন শব্দ থেকে পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটার উৎপত্তি হয়েছে? তো এই যে পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশকে বোঝানো হয়। সো আমরা যদি মাঝখানে থাকি, যদি বলা হয় যে দিস ইজ আস, এটা আমাদের চারপাশকে বর্ণনা করছে, যেটা আমাদের এনভায়রনমেন্টকে ডিসকাস করছে। যেহেতু আমাদের চারপাশকে বর্ণনা করছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? এটা এসছে কোথা থেকে? এনভিরন থেকে। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। একেরটা উত্তর হবে এনভিরন থেকে এনভায়রনমেন্ট শব্দটা প্রথম পাওয়া গেছে। দেখো, এই যে এনভিওসটা রয়েছে বা এনভিরনস বা এনভিরিয়ন রয়েছে, সেগুলো একদমই প্রাসঙ্গিক শব্দ নয়। আমাদের প্রাসঙ্গিক শব্দগুলো খুঁজে নিতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি? এনভিরন। তাহলে উত্তরটা হবে অপশান এ, এনভিরন। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী কোয়েশ্চেন বলছে, নেক্সট কোয়েশ্চেন এনভিরনকে নিয়েই। এই যে নামকরণ, সাধারণত রেলের পরীক্ষাতে অত্যন্ত বেসিক কিছু প্রশ্ন আসে, তারই মধ্যে এটা একটা প্রশ্ন। যেমন বলছে, দেখো, এনভিরন শব্দটির অর্থ কি? আমাদের চারপাশ, সেটাকেই বোঝানো হয়। সেহেতু খুব সহজভাবেই উত্তরটা কি হবে? অবশ্যই চারপাশ যেটা আমাদের পারিপার্শ্বিক বোঝানো হয়, তাই উত্তরটা হয়ে যাবে দুয়েরটা এ, পারিপার্শ্বিক। দেখো, 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে পারিপার্শ্বিক। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা হচ্ছে 2 এ, পারিপার্শ্বিক। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে, মানুষের পরিবেশের প্রাথমিক উপাদানগুলির মধ্যে, মানুষের পরিবেশের প্রাথমিক উপাদানগুলির মধ্যে কোনগুলি প্রধান? এদের মধ্যে কোনগুলো মেন? মাটি, জল, বায়ু, অর্থাৎ এয়ার, ওয়াটার আর সয়েল। এই তিনটেই গুরুত্বপূর্ণ। তাহলে উত্তরটা কি হবে? অবশ্যই অপশান ডি হবে। উত্তরটা হয়ে যাবে অপশান ডি। তাহলে দেখি আমরা উত্তরটা কি হবে। বলছে অপশান ডি উইল বি দ্য রাইট আনসার, যেখানে তিনটে স্টেটমেন্টই সঠিক হবে। 1, 2, 3 তিনটেই কিন্তু মানুষের প্রধান পরিবেশের উপাদান, বোথ জল, মাটি এবং বায়ু। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্নটা বলছে, পরিবেশের মধ্যে আলো এবং তাপের উৎস মানুষের জন্য কোনটি? শুধু মানুষ বলে নয়, যে কোনো জীব। পরিবেশে মেন সোর্স অফ এনার্জি আমরা কাকে বলবো? জোয়ার ভাটা, চন্দ্র, সূর্য, বায়ু। অবশ্যই উত্তরটা হবে সূর্য। তাহলে সবসময় এনার্জির সোর্স কাকে বলা হবে? এনার্জির সোর্স কিন্তু সবসময় বলা হবে সানকে। সানলাইট থেকে আমরা যে ইউভি বা যে সূর্যের আলো পাই, তার থেকেই কিন্তু সালোক সংশ্লেষ এবং পুষ্টি সম্পন্ন হয়। পরিবেশ কত প্রকার? পরিবেশ অনেক রকমের হয়। একটা হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটাকে বলা হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটাকে বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্ট, একটা অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড, যেটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল হিসেবে আমরা বলতে পারি। এটাকে আর্টিফিশিয়ালও বলা যায়। তাহলে আমরা কি কি পেলাম? ন্যাচারাল এনভায়রনমেন্ট পেলাম, সোশ্যাল এনভায়রনমেন্ট, অ্যানথ্রোপোজেনিক এনভায়রনমেন্ট। সাধারণভাবে এই বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট কিন্তু আমরা দেখতে পাই এবং অবশ্যই জৈবিক পরিবেশও থাকে। তাই উত্তরটা হবে 4 প্রকারের।
তাহলে এক্ষেত্রে সেটা কিন্তু অ্যানথ্রোপোজেনিক বা আর্টিফিশিয়াল, সোশ্যাল বা সামাজিক, এবং এনভায়রনমেন্ট যেটা ন্যাচারাল, তার পাশাপাশি আরেকটা হচ্ছে বায়োটিক বা জৈবিক। শুধু বায়োটিক কম্পোনেন্ট নিয়ে যে এনভায়রনমেন্ট, সেটাকেও আমরা বলছি জৈবিক পরিবেশ। তাহলে উত্তরটা হবে জৈবিক পরিবেশ। তাই 4টে আমরা প্রকারভেদ দেখতে পাই। 6 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি পরিবেশের একটি উপাদানের অন্তর্ভুক্ত নয়? এদের মধ্যে পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু সবাই, কিন্তু প্রাসঙ্গিকতার জন্য আমাদের এখানে উত্তরটা অড ওয়ান আউটের মতন করতে হবে। দেখো, অরণ্য একটা উপাদান নয় পরিবেশের, অরণ্য নিজেই একটা পরিবেশ। তাহলে অরণ্য যেটা আমরা দেখছি, সেই অরণ্য কিন্তু একটা নিজস্ব ফরেস্ট ইকোসিস্টেম তৈরি করছে। তাই এই প্রশ্নটা দেখে মনে হবে এই আবার কীরকম প্রশ্ন, সবকটাই তো পরিবেশের অংশ, তাহলে কোনটা পরিবেশের উপাদান নয় কি করে বুঝবো? অবশ্যই এই যে পরিবেশের উপাদান বলতে চেয়েছে, পরিবেশের উপাদান কি কি হয়? গাছপালা হয়, মানুষ হয়, প্রাণী হয়, এরা হয়। কিন্তু একটা অরণ্য সেটা কিন্তু নিজেই তার মধ্যে গাছপালা এবং পশু পাখি সবাইকে নিয়ে একসাথে থাকে। তাই স্বাভাবিকভাবে অরণ্য কিন্তু উত্তরটা হয়ে যাবে 6 অপশান ডি। ঠিক আছে, এটা খানিকটা অড ওয়ান আউটের মতন। 6 প্রশ্নটা কিন্তু খুব সহজ, কিন্তু অড ওয়ান আউটের মতন আলোচনা করা হয়েছে। দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে পরিবেশের উপাদান কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। পরিবেশের মধ্যে আমরা সাধারণভাবে কত ধরনের উপাদান দেখতে পাই? সাধারণভাবে যদি দেখো, সাধারণভাবে জৈব অজৈব উপাদান, যেটাকে বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর বলা হয়, সেই দুটোর পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানও কিন্তু পরিবেশের একটা অংশ। আমরা যদি বলতাম ইকোসিস্টেমের কতগুলো কম্পোনেন্ট, সেখানে কিন্তু উত্তরটা হতো তার উপাদান 2টি, কিন্তু পরিবেশ বললে তার মধ্যে সমাজ কিন্তু পরিবেশের অংশ, সেক্ষেত্রে আমরা উত্তরটা 4-এর, এক্ষেত্রে 7-এরটা 4টি বলে থাকবো। 8 নম্বর প্রশ্ন বলছে মানুষের কর্মক্ষেত্র সূচক পরিবেশকে কেমন বলা হয়েছে? সামাজিক ও সংস্কৃতি, মানুষের সৃষ্ট পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আদান প্রদান, না মানুষের মৌলিক ধর্ম বা ধর্মীয় পরিবেশ? ঠিক আছে, তাহলে মৌলিক ধর্ম বা প্রাকৃতিক পরিবেশ আদান প্রদান, মানুষের সৃষ্ট পরিবেশ, না সামাজিক এবং সংস্কৃতি? কি বলা হয় না 8 নম্বর প্রশ্নটার দিকে দেখবে মানব সৃষ্ট বলা হয় পরিবেশকে যদি মানুষের কর্মক্ষেত্র সূচক পরিবেশ হয়, অর্থাৎ মানুষ যদি সেই পরিবেশকে নিজ হাতে তৈরি করে, যেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড পরিবেশ বলে থাকি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে মানুষের সৃষ্ট পরিবেশ। 8-এরটা অপশান বি। অত্যন্ত ওয়ান লাইনার কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, তাই ওয়ান লাইনার প্রশ্নগুলোকে কিন্তু খুব সহজে বুঝে নিতে হবে। আমরা কিছু কারেন্ট কোয়েশ্চেনও এখানে রেখেছি, ভিডিওর শেষ অবধি দেখতে হবে। তার জন্য যদি ভিডিওর শেষে যাও, দেখবে কিছু কারেন্ট ইনফরমেশান এই এনভায়রনমেন্ট থেকে তুলে ধরা হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেখি 9 নম্বর প্রশ্নটা কি বলছে। 9 নম্বর কোয়েশ্চেনটা বলছে পরিবেশ নিয়ন্ত্রণে জীব এবং পরিবেশের মধ্যে সম্পর্ককে কি বলা হয়? যেটাকে আমরা বায়োটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টের সম্পর্ককে বলে থাকি, সেটাকে কি বলা হয়? দেখো 9 নম্বর প্রশ্নটা মানুষের সাথে এবং জীবের সাথে পরিবেশের সম্পর্কটাকে আমরা কি বলে থাকি? এখানে হবে সহাবস্থান বা হোমিওস্টেসিস। সহাবস্থান বা হোমিওস্ট্যাসিস। স্পেলিংটা কিন্তু খেয়াল করবে। এই যে সম্পর্কটা, এটা হচ্ছে পরিবেশের সাথে আমরা কিভাবে জীববৈচিত্র্য অর্থাৎ জীব এবং পরিবেশের মধ্যে যে ইন্টারাকশনটা থাকে, যে সম্মিলিত ব্যাপারটা আমরা দেখতে পাই, সেটাকেই বলা হয় কিন্তু সহাবস্থান বা হোমিওস্টেসিস। তাহলে উত্তরটা হবে 9-এর এ, হোমিওস্টেসিস। চলো পরবর্তী কোয়েশ্চেনটা একটু বড় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে কি দিয়েছে দেখো, বলছে যে পরিবেশ মানুষের পরিবেশের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, যে পরিবেশ মানুষের পরিবেশের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, কি কি হবে? এর মধ্যে কোনগুলি সঠিক? প্রথম বলছে প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয় বলছে সামাজিক পরিবেশ,
তৃতীয় বলছে শহরের পরিবেশ, আর চতুর্থ বলছে কর্মক্ষেত্রের পরিবেশ। তাহলে এখানে যে আমরা চারটে পরিবেশ দেখতে পাচ্ছি, সেখানে বলছে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, শহরের পরিবেশ এবং কর্মক্ষেত্রের পরিবেশ। কোনগুলি সঠিক পরিবেশের শ্রেণী হতে পারে? 1 এবং 2, 1 এবং 3, 1, 2 এবং 3, না 1, 2, 3, 4? চারটে অপশানই হওয়ার চান্স আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো এখানে 10 নম্বর প্রশ্নে সবকটাই প্রাসঙ্গিকতা পাচ্ছে, তাই 10এরটার উত্তর হয়ে যাবে অপশান ডি। যেহেতু সবকটাই এক একটা পরিবেশের রূপভেদ, তাহলে আমরা সহজেই কিন্তু সেটা বলতে পারি। চলো 11 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে মানুষের দুর্ভিক্ষ থেকে 17 থেকে 22 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এখানে বলছে মানুষের দুর্ভিক্ষ থেকে 17 থেকে 22 কিলোমিটারের মাঝে ওজোন স্তর অবস্থিত। এটা ঠিক শব্দটা এরকম নয়, রূপান্তরের সময় তফাৎ পড়েছে। যেটা বলতে চাইছে মানুষের অবস্থান, বা বলতে গেলে এটাকে কারেক্ট করে দিচ্ছি, মানুষের বাসযোগ্য স্থান, বা তোমাকে যদি দেয়া হয় যে পৃথিবীর ভূমি থেকে, মানুষের ভূমি থেকে, এটা যদি তুমি ভূমি থেকে নাও, বা মানুষ দিল না পরীক্ষায়, ডাইরেক্ট বলল ভূমি থেকে, তাহলে বলল যে এটাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশীয় অংশ হিসেবে বলা যেতে পারে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের থেকে 17, মানে যে ভূমি বা মানুষের থেকে যাই বলুক, আমাদের থেকে, মোট কথা আমাদের থেকে টোটাল যদি দেখো যে কোনোভাবে আমাদের 17 থেকে, এই যে 17 থেকে 22 কিলোমিটার এই যে পৃথিবীর ভূখণ্ড, সেই ভূখণ্ডের ওপরে এতটা যে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 22 কিলোমিটার, এই 17 থেকে 22 কিলোমিটার রেঞ্জটাকে আমরা কি বলবো? সেটার উত্তর অবশ্যই হবে স্ট্রোপোস্ফিয়ার। কারণ স্ট্র্যাটোস্ফিয়ার তার ঠিক ওপরেই থাকে, যেখানে ওজোন লেয়ার আমরা দেখতে পাই। পরিবেশের ঠিক এই স্তরেতে ইউভি আটকে যায় আমরা জানি, কিন্তু যেহেতু 17 থেকে 22 কিলোমিটারের মাঝে ওজোন স্তরের কথা বলেছে, ভালো করে প্রশ্নটা দেখো। কাট। দেখো 11 নম্বর প্রশ্নটায় আমরা চলে এসেছি। 11 নম্বর প্রশ্নটা বলছে মানুষের থেকে, মানুষের ভূমি থেকে, বা এক্ষেত্রে দুর্ভিক্ষ ব্যবহার করেছে, সেটার ঠিক প্রাসঙ্গিকতা নেই, শব্দটা হয়তো ভুল এসেছে, সেটা দেখাচ্ছি তোমাকে। মানুষের থেকেই যদি শুধু বলা হয় তাহলে আরও বেটার হবে। মানুষের থেকে 17 এবং 22 কিলোমিটারের মধ্যে, মানে এটা মানবপৃষ্ঠ, এটা পিএসসির প্রশ্ন ছিল, সেখানে বলতে চাইছিল যেটা যে ভূমি থেকে বা মানুষের থেকে 17 এবং 22 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ এই যে অ্যাটমসফিয়ার, সেই মাটি থেকে, সয়েল থেকে, এটা যদি মাটি ধরা হয় বা ভূমি, তার থেকে এই যে রেঞ্জটা আমরা অ্যাটমসফিয়ারে দেখতে পাই, সেই রেঞ্জের মধ্যে 17 থেকে 22 কিলোমিটার, মাটি থেকে 17 কিলোমিটার ওপরে গেলে আমরা ট্রোপোস্ফিয়ারকে ছাড়িয়ে চলে যাই। তারপরে 22 কিলোমিটার অবধি যে 5 কিলোমিটারের রেঞ্জটা দেখতে পাওয়া যায় ছোট, সেই রেঞ্জটাতে কি হয়? সেই রেঞ্জটাতে ওজোন স্তর তৈরি হয়। যেখানে ওজোন স্তর অবস্থিত, এত কথা পড়তেই হবে না, স্ট্রেট চলে আসবে ওজোন স্তর কোথায় অবস্থিত, তার উত্তরে যাবে অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 12 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 12টা বলছে এই স্তরে জীবনের জন্য যে সূর্যরশ্মি ক্ষতিকারক হয় সেটা কত রেঞ্জের আসে? যে ওজোন স্তরেরই সঙ্গে প্রশ্নটা রেলেভেন্ট বলে ওজোন লেয়ারের সাথেই এটা বলা হয়েছে যে কত ন্যানোমিটারের ওয়েভলেন্থের কথা এখানে বলা হয়েছে। দেখো ওজোন স্তর সূর্যের 270 ন্যানোমিটারের রশ্মিকে ডাইজেস্ট করে ফেলে, কারণ তার স্বভাব হচ্ছে এই যে ইউভি যেটা এসে আমাদের ক্ষতি করে সেটাকে বলা হয় আলট্রাভায়োলেট রে, তার ওয়েভলেন্থ সবথেকে কম আর ইনফ্রারেডের ওয়েভলেন্থ সবথেকে বেশি। এর মধ্যে সবথেকে
বড় ওয়েভলেন্থটা ইনফ্রারেড এবং সব থেকে ছোটোটা হচ্ছে আলট্রা ভায়োলেট, যেটা অতি বেগুনি রশ্মি নামে পরিচিত। 12টা, তাই উত্তরটা হবে 270 ন্যানোমিটার। তুমি ধরো জানো না, তুমি বুঝতে পারছো না যে কি করে এর উত্তরটা করবে। বলছে এই স্তরে জীবনের জন্য সূর্যরশ্মি যে ক্ষতিকারক পদার্থ অর্থাৎ ইউভিকে ইন্ডিকেট করা হয়েছে। ইউভির যে রশ্মি আসছে সেইটা কিভাবে ক্ষতি করছে, তাহলে 12টা উত্তর হবে অপশন সি, যেটা আলট্রাভায়োলেটকে এক্সপ্লেন করছে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা বলছে কোনটি হলো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা, কে এনভায়রনমেন্টকে নিয়ে সচেতন। দেখো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলে থাকি, যেটা 1972 সালে গঠিত হয়েছিল পরিবেশ সংরক্ষণ করার জন্য, সেটাই আসছে কোনটি হলো পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা যদি প্রশ্ন আসে। তার মধ্যে IUCN-কে জানি আমরা, সেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। IEP, NCERT কোনোটি হবে না, একমাত্র পরিবেশ সংরক্ষণকে নিয়ে ডিটারমাইন করে কে, সেটা হচ্ছে UNEP, যেটা 1972-তে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে 13টা মনে রাখবে, অপশান এ সঠিক উত্তর হবে। এগুলো সাধারণত তোমরা জিকে সিএ ক্লাসে করে থাকো, সেখানে বিভিন্ন ধরনের জিকের কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু পরিবেশের এই প্রশ্নগুলো চলে আসে। চাকরির পরীক্ষায় ইনডেপথ কোয়েশ্চেন যেমন মাঝে মধ্যে এসে যায়, তার পাশাপাশি কিন্তু এই জাতীয় প্রশ্ন ওয়ান লাইনার দেখতে পাওয়া যায়। দেখো 14 নম্বর প্রশ্ন বলছে পরিবেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রথম বিবরণ দেন। হিকল, রিচার্ড, ডারউইন না ডিলন, কে দিয়েছিলেন? কি উত্তর হবে? রিচার্ডস দিয়েছিলেন। তাহলে উত্তর হয়ে যাবে রিচার্ডস, যিনি প্রথম পরিবেশ সংরক্ষণ শব্দটি প্রবর্তন করেন তিনি হচ্ছেন অপশন বি, রিচার্ডসন। দেখো এখানে রয়েছে উত্তরটা হবে এখানে রিচার্ড, অপশন বি, কারণ রিচার্ডসনই প্রথম পরিবেশ বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বিবরণ দিয়েছিলেন। চলো চলে এসছি 15 নম্বর প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে পরিবেশ দূষণে SO2 গ্যাস প্রতি বছর নির্গত হয় কতটা অ্যামাউন্টে, অর্থাৎ এনভায়রনমেন্টে পলিউটিং এই যে গ্যাস অর্থাৎ SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস, এই SO2 প্রতি বছর কতটা নির্গত হয়? 150 মিলিয়ন টন, 250 মিলিয়ন টন, 700 মিলিয়ন টন না 450 মিলিয়ন টন? দেখো 15 নম্বরটা হচ্ছে 700 মিলিয়ন টন। তাহলে নাম্বারটা মনে রাখতে হবে, উত্তরটা হবে SO2 গ্যাস, যেটা প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 700 মিলিয়ন টন এমিট করছে, যেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। তারপর বলছে 16 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের জন্য কোন ধরনের বৃষ্টিকে দোষী বিবেচনা করা হয়? অবশ্যই সেটার উত্তর হবে অ্যাসিড রেন। আগেও আমরা আলোচনা করেছি অ্যাসিড রেন কিন্তু এয়ার পলিউশনের একটা ট্রেডমার্ক কোয়েশ্চেন, যেটা বারবার পরীক্ষায় আসে, তাই ভালো করে পড়তে হবে। সেটা কিন্তু বিভিন্নভাবে দেয়া যেতে পারে, সেটা বৃষ্টির পিএইচ বদলে প্রশ্ন করা যেতে পারে, সেটাকে ডাইরেক্টলি অ্যাসিড রেন হিসেবে দেয়া যেতে পারে, বা সেটাকে কিন্তু স্টোন ক্যান্সারও বলা যেতে পারে। তাহলে 17 নম্বর প্রশ্নে চলে আসবো। বলছে দেখো পরিবেশ বিষয়ক উপরস্তরে স্টকহোম পরিবেশ বিষয়ক কমিটি গঠিত হয়, অর্থাৎ স্টকহোম, এই যে স্টকহোম পরিবেশ বিষয়ক গঠন কমিটির কথা বলা হয়েছে, সেই স্টকহোম কনভেনশন, এই কনভেনশনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টকহোম কনভেনশনটা কত সালে হয়েছিল মনে রাখতে হবে। এই স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু পরিবেশ বিষয়ক আলোচনা হয়েছিল, যেখানে আমরা মনে রাখবো স্টকহোম কত সালে হয়েছিল। ডাইরেক্ট কোয়েশ্চেনটা এটাই বলতে চেয়েছে যে স্টকহোম পরিবেশ বিষয়ক কমিটি গঠিত হয় যখন স্টকহোম সম্মেলন বা কনভেনশন হয়েছিল, যেটা সালও কিন্তু 1972। আমাদের পরীক্ষায় 1972 EVS থেকে একটা উল্লেখযোগ্য বছর, সেখান থেকে কিন্তু অনেকভাবে প্রশ্ন আসে। একটু আগেও আমরা UNEP গঠনের কথা পড়লাম, সেই UNEP কিন্তু স্টকহোম থেকে পাবলিশড হয়েছিল, তাই সেটা মনে রাখতে হবে 1972। পরবর্তী কোয়েশ্চেন 18 নম্বর প্রশ্ন বলছে কত সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা
হয় প্রথম কবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়েছিল, প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল 1978, 1976, 1980 না 82? উত্তরটা হবে 1976, অপশান বি। তাহলে 18-র উত্তরটা হবে অপশান বি, যেটা প্রথম পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা আমরা সাধারণত দিনটার কথা আলোচনা করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ পড়বে। কিন্তু এখানে কিন্তু আমাদের প্রশ্নটা করা হয়েছে যে প্রথমবার কোন সালে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 1976। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলছে পরিবেশ বিজ্ঞানের সুফল হলো, পরিবেশ বিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স, সেই এনভায়রনমেন্টাল সায়েন্সের সুবিধেগুলো কোনগুলো দেখতে হবে। 19 নম্বর প্রশ্নে বলছে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন। 1 নম্বর অপশানটা বলছে 19-এর এ, পরিবেশ সম্বন্ধে ধারণা অর্জন। পরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি অপশান বি বলছে পরিবেশ সমস্যার কারণ সম্পর্কে অবগত হওয়া। অপশান সি বলছে পরিবেশ সম্পর্কিত কাজ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অপশান ডি বলছে উপরের সবকটি, অল অফ দি অ্যাবাভ। তাহলে 19 নম্বরে বলছে পরিবেশ বিজ্ঞানের অ্যাডভান্টেজ কি। অবশ্যই পরিবেশ বিজ্ঞানের অ্যাডভান্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা বলছে পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন, সেটা কিন্তু উত্তরটা হবে অপশান সি, যেটা পরিবেশ সম্পর্কিত কাজ সম্পর্কে সচেতনতা বা অ্যাওয়ারনেস দেয়। পরিবেশে যে পলিউশন হচ্ছে বা ক্ষয়ক্ষতি হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, বিভিন্ন সমস্যা, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই সমস্ত জিনিস আমরা জানতেই পারতাম না যদি না পরিবেশ বিজ্ঞান আমাদের কাছে পৌঁছে যেত। তাই উত্তর কি হবে? উত্তর স্বাভাবিকভাবেই হবে 19-এরটা, অপশান সি। তাহলে চলো 20 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখি। বলছে কোন শিক্ষা কমিশন প্রথমবারের জন্য পরিবেশ বিজ্ঞানের ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে। এই যে এনভায়রনমেন্টাল এডুকেশন, সেটার ওপরে প্রথম কে আরোপ করেছিল, মানে কে ফোকাস করেছিল তার উপর, সেটা আমাদের দেখতে হবে। 4টে অপশান রয়েছে। একটা বলছে সার্ভে কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোর কমিটি না কোটারি কমিশন। এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে কোটারি কমিশন নয়, একমাত্র উত্তর হবে কোর কমিটি। তাহলে দেখো এখানে 4টে অপশান রয়েছে, তার বিভিন্ন ফ্যাক্টরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি 1980 সালে কোর কমিটি এনসিইআরটিকে ইমপ্লিমেন্ট করে এর জন্যে। অর্থাৎ এখানে দেখো আমরা কোর কমিটিটাকেই ফোকাস করব। তাহলে উত্তরটা হচ্ছে কোর কমিটি, যেটা প্রথমবার এনসিইআরটিকে পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ যে এডুকেশন, যেটা আমরা এনভায়রনমেন্টাল এডুকেশন বলি, সেইটাকে গুরুত্ব আরোপ করার মাধ্যমে ইমপ্লিমেন্ট করে, দ্যাট ইজ ইন 1980s। তাহলে সালটাও মনে রাখবার চেষ্টা করবে। তাহলে কোর কমিটি কেন্দ্রীয় সরকারের উপর যে কোর কমিটি ছিল কেন্দ্রীয় সরকারের, তারাই কিন্তু এই কমিশন গঠন করে এবং তার মাধ্যমে এখানে পরিবেশ বিজ্ঞানের ইমপ্লিমেন্টেশন হয়, যা আমাদেরকে আরও অ্যাওয়্যার করেছে। ঠিক আছে, চলো তাহলে পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা দেখতে হবে, কোন সংস্থা পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম প্রথম রচনা করে। প্রথম পাঠ্যক্রম রচনা করেছিল অবশ্যই আমাদের সিবিএসসির যে বই, সেই বইয়ের প্রশ্ন। অর্থাৎ এটা যেহেতু রেল, মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশ্ন, কিন্তু সেই জন্য আসতেই পারে এই প্রশ্নটা যে প্রথম পরিবেশ পাঠ্যক্রম কে পাবলিশ করেছিল, প্রথম পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। উত্তরটা হবে 21-এরটা, অপশান সি। 21-এর উত্তরটা হবে অপশান সি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটির ফুল ফর্ম অনেক পরীক্ষায় কাজে লাগে, এনসিইআরটির ফুল ফর্ম, সেটাও কিন্তু মনে রাখতে হবে। চলো 22 নম্বর প্রশ্নে চলে এসেছি। বলছে স্টকহোম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন কবে শুরু হয়। আবার এসছে রিপিট কোয়েশ্চেন, সেটা আমরা অলরেডি করে ফেলেছি 22 নম্বরে। 22 নম্বরেও সেম কোয়েশ্চেন, সেই স্টকহোম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন, সেটা কিন্তু 22-এর অপশান বি হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। এবারে আসছে আসল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেটার জন্য বলেছিলাম ভিডিওর শেষ অবধি অপেক্ষা করতে হবে। আজকে কোয়েশ্চেনগুলো একটু ভিন্ন স্বাদের ছিল, কারণ আমাদের অনেক জাতীয় প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এখানেও কিছু নতুন কোয়েশ্চেন আমরা তুলে ধরেছি। যেমন দেখো
কোয়েশ্চেন নাম্বার 23টা, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে, দেখো প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ LIFE মিশন। লাইফ মিশনের, এই যে লাইফ মিশন দেখছো লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের এই LIFE লাইফ মিশনের প্রধান লক্ষ্য কি? এটা সাস্টেনেবল লাইফস্টাইল চয়েসেসকে এনকারেজ করা, এনকারেজিং সাস্টেনেবল লাইফস্টাইল চয়েসেস। অপশানগুলো বলেছে দেখো, প্রমোটিং ইলেকট্রিক ভেহিকল, সেটা কিন্তু এটা নয়। আমরা এই পলিসিগুলো সম্বন্ধে একটু অ্যাওয়্যার থাকবো। সেকেন্ড বলছে রিডিউসিং কার্বন এমিশনস ফ্রম ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি থেকে যেটা কমানোর কথা বলা হয় সেটা কার্বন ট্যাক্স বা কার্বন লোন প্রসেসগুলোর কথা কিন্তু দেখতে হবে। ওটা কিন্তু কার্বন ক্রেডিট সিস্টেম, যেটা কার্বন ক্রেডিট সিস্টেমের কথা কিন্তু আমরা রিডিউসিং কার্বন এমিশনস ফ্রম ইন্ডাস্ট্রিজ পড়ে থাকি। তাহলে 23-এরটা কিন্তু অপশান বি হওয়ার কোনো প্রশ্নই নেই, সেটা লাইফস্টাইল চয়েসেসের কথাই বলেছে। তাই উত্তরটা হয়ে গেল অড ওয়ান আউটের মতন, এনকারেজিং সাস্টেনেবল লাইফস্টাইল চেঞ্জেস। মানে সাস্টেনেবল লাইফস্টাইল চেঞ্জেস মানে যেটা টেকসই করবে, ভবিষ্যতের পরিকল্পনা করছি যাতে ভবিষ্যতের কোনো ক্ষতি না হয় আর বর্তমানেরও কিন্তু সুবিধে হয়। তাহলে উত্তরটা হচ্ছে 23-এর অপশান সি। বলছে দেখো এক্সপ্লানেশন, লাইফের ফুল ফর্মটা মনে রাখবে, এটা একদম নতুন একটা এডিশন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লঞ্চড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, এই ইন্ডিয়া লঞ্চ করেছিল লাইফ, যেটা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, সেটা লঞ্চড বাই ইন্ডিয়া অ্যাট COP 26। কত, কোন COP-তে মনে রাখতে হবে? COP 26-এ। এটা টু এনকারেজ ইন্ডিভিজুয়ালস, প্রত্যেককে টু অ্যাডপ্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হ্যাবিটস, পরিবেশের সঙ্গে মানানসই, পরিবেশের ক্ষতিসাধন করবে না এরকম উপাদান ব্যবহার এবং তার মাধ্যমে সাস্টেনেবল ফিউচার ডেভেলপ করা, সেটা কিন্তু COP 26-এ ইমপ্লিমেন্টেড হয়েছিল লাইফ মিশন। এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্রশ্নটা বলছে 24 নম্বর, উইচ ইন্ডিয়ান স্টেট রিসেন্টলি লঞ্চড মিশন লাইফ ভ্যান। যে মিশন লাইফের কথা পড়লাম, সেই মিশন লাইফ ভ্যান কোন স্টেট রিসেন্টলি লঞ্চ করেছে টু রেজ অ্যাওয়ারনেস অন ক্লাইমেট চেঞ্জ। সম্প্রতি কোন রাজ্য মিশন লাইফ ভ্যান চালু করেছে জলবায়ু পরিবর্তনের সম্পর্কে সচেতনতা বাড়াতে? মানে রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা সচেতনতা জানাবে। তাহলে কোন রাজ্য সেটা? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গুজরাট, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি কেরালা। তাহলে উত্তরটা কি দেখে নেব? উত্তরটা বলছে দেখো উত্তরাখণ্ড। এক্সপ্লানেশন কি বলছে? দ্য মোবাইল মিশন লাইফ ভ্যান, দ্য মোবাইল মিশন লাইফ ভ্যান ইন উত্তরাখণ্ড educates rural populations on climate actions and sustainable living। মানে একটা সাস্টেনেবল ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে আমাদেরকে সেই অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে হবে, শুধু বললেই হবে না। সেই ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। তাহলে উত্তরটা কি হবে? অপশান সি উত্তরাখণ্ড। 24-এর উত্তরটা হবে অপশান সি উত্তরাখণ্ড। চলো পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। 25 নম্বর প্রশ্ন, যে ক্রেডিট প্রোগ্রামের কথা বলছিলাম ওটা কার্বন ক্রেডিট ছিল, কিন্তু এখানে বলা হচ্ছে দেখো রিসেন্টলি দ্য গ্রিন ক্রেডিট প্রোগ্রাম, দ্য গ্রিন ক্রেডিট প্রোগ্রাম introduced in the Union Budget 2023-2024 aims to 2023-2024 সালের বাজেটে ঘোষিত গ্রিন ক্রেডিট প্রোগ্রামের উদ্দেশ্য কি? এই যে গ্রিন ক্রেডিট প্রোগ্রাম সেটা 2023-24 নাগাদ পাবলিশড হয়েছিল, সেটা ইউনিয়ন বাজেট 2023-2024-এ তার লক্ষ্য কি ছিল? ইনক্রিজ FDI ইন এনভায়রনমেন্টাল সেক্টর, trade in renewable energy, incentivize the environmental conservative action, না subsidize organic farming। কাকে গ্রিন ক্রেডিট? এটা তাহলে কি অর্গ্যানিক ফার্মিংকে একটা প্রচার করতে সাহায্য করছে নাকি ইনক্রিজ করছে FDI-কে এনভায়রনমেন্টাল সেক্টরে? তাহলে 25-এর উত্তরটা হওয়া উচিত কি? ইনসেন্টিভাইজ মানে ইনসেন্টিভ দেওয়া এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাকশনসের ওপর, ইনসেন্টিভস দেওয়া যাতে
সেখানে কি হয়, উদ্বুদ্ধ হতে দেখা যায়। বলছে গ্রিন ক্রেডিট প্রোগ্রাম গিভস ক্রেডিট পয়েন্টস ফর ইকো ফ্রেন্ডলি অ্যাক্টস, লাইক এই যে ইকো ফ্রেন্ডলি ম্যানেজমেন্ট, বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় ইকো ফ্রেন্ডলি ব্যবস্থাপনা দেখতে পাওয়া যায়, সেই ইকো ফ্রেন্ডলি ব্যবস্থা কেন নেওয়া হয় সেটা একটা স্কোর ডেভেলপ করে, সেই যাতে পয়েন্টগুলো তারা পায়, সেই জন্য যাতে ইনসেন্টিভ দেওয়া হোক, তাতে আরও বেশি তারা প্রমোট করতে সাহায্য করবে। তাহলে উত্তর হয়ে গেল অপশান সি। 25-এর উত্তর হবে অপশান সি। এক্সপ্লানেশন বলছে দেখো, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম প্রোভাইডস ক্রেডিটস টু ইন্ডিভিজুয়ালস অর ইনস্টিটিউশনস আন্ডারটেকিং ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস, যেমন বৃক্ষরোপণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভালোভাবে কিভাবে রিকভারি ম্যানেজমেন্ট করা হচ্ছে, যেটা আমরা বলি না 3R ম্যানেজমেন্ট, রিসাইকেল, তারপর হচ্ছে তোমার রিইউজ, রিসাইকেল, রিডিউস ইত্যাদি, সেগুলো কারা মেনটেন করছে, কারা প্লাস্টিক দূষণকে অবরোধ করছে, সেই সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো কারা নিতে পারছে, তারা হচ্ছে তারা কি পাবে, ইনসেন্টিভ পাবে। সেই জন্য ইনসেন্টিভাইজ এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাকশন, এটাই হচ্ছে তার মেন মোটো, যেটাকে গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বলা হচ্ছে। চলো পরবর্তী কোয়েশ্চেন বলছে 26 নম্বর, which of the following species was recently declared extinct in India by the Zoological Survey of India? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি ভারতের কোন প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করেছে? সম্প্রতি ভারতের কোন প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করেছে সেইটা আমাদেরকে দেখতে হবে। দেখো 26-এর উত্তর কি হবে? 26-এর অপশানগুলো বলেছে ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, হিমালয়ান কোয়েল, পিঙ্ক হেডেড ডাক না ইন্ডিয়ান বাস্টার্ড। এদের মধ্যে কোনটিকে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিসেন্টলি এক্সটিংক্ট বা অবলুপ্ত ঘোষণা করেছে? দেখো পিঙ্ক হেডেড ডাকের কথা বলা হয়েছে। দ্য পিঙ্ক হেডেড ডাক ওয়ান্স ফাউন্ড ইন দ্য গ্যাঙ্গেটিক প্লেন্স হ্যাজ নট বিন সিন সিন্স দ্য 1950s। তাই জন্য 2023-এ এই পিঙ্ক হেডেড ডাককে অবলুপ্ত ঘোষণা করা হয়েছে, কারণ সেটা লাস্ট 50 থেকে 70 বছর আর দেখতে পাওয়া যায় না। তাই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাকে অবলুপ্ত ঘোষণা করেছে। প্রজেক্ট ডলফিন রিসেন্টলি হাইলাইটেড বাই PM মোদি, অর্থাৎ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে প্রজেক্ট ডলফিনের ওপর দেখতে বলেছেন, ইট এইমড অ্যাট কনজারভেশন অফ, প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে আসা প্রজেক্ট ডলফিনের প্রধান লক্ষ্য কি? সেটা রিভার অ্যান্ড ওশান ডলফিনকেই রক্ষা করার কথা বলা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে? অপশান বি, রিভার, যেটা সমুদ্রের যে ডলফিন এবং নদীর যে ছোট শুশুক থাকে সেইগুলোকে যাতে সংরক্ষণ করা হয়, সেই প্রজেক্ট ডলফিন ফোকাসেস অন দ্য কনজারভেশন অফ বোথ ফ্রেশ ওয়াটার বা গ্যাঙ্গেটিক অ্যান্ড মেরাইন ডলফিন, দুটোকেই সংরক্ষণ করা হয়। ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মিনিস্ট্রি যেটা, তার আন্ডারে এই প্রজেক্ট ডলফিনের ওপর ভালোভাবে নজরদারি করতে বলেছেন। 28 নম্বর বলছে, which Indian biosphere reserve was adopted to UNESCO's World Network of Biosphere Reserves in 2023? 2023 সালের কোন ভারতীয় জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল ইউনেস্কোর তালিকায় যুক্ত হয়েছে? 2023-এ কে যুক্ত হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নন্দা দেবী, নীলগিরি, পান্না না সুন্দরবন? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে 2023-এ কে অ্যাডপ্টেড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভসে? পান্না ন্যাশনাল পার্ক হবে সঠিক উত্তর, অপশান সি, পান্না ন্যাশনাল পার্ক। এক্সপ্লানেশন বলছে, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ was included in UNESCO's World Network of Biosphere Reserves for its efforts in restoring tiger populations and forest ecosystem। তাহলে উত্তরটা হবে অপশান সি, 28-এরটা অপশান সি হবে সঠিক উত্তর। চলো 29 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। বলছে অমৃত ধরোহর স্কিম announced in Union Budget 2023 is related to 2023 সালের বাজেটে ঘোষিত অমৃত ধরোহর প্রকল্পটি কোনটির সঙ্গে সম্পর্কিত? ক্লিন এনার্জি প্রমোশন, প্রোটেকশন অফ স্যাক্রেড গ্রুপস না ওয়েটল্যান্ড ইকোসিস্টেম কনজারভেশন না ফরেস্ট ট্রাইবাল লাইভলিহুডস? এই চারটির মধ্যে
কোনটি হবে সঠিক উত্তর? 29-এর অমৃত ধরোহর স্কিমটা যেটা 2000 সালের বাজেটে ঘোষিত হয়েছিল সেটা ওয়েটল্যান্ড কনজারভেশনের দিকে লক্ষ্য করে, অর্থাৎ 29-এরটা উত্তর হবে অপশন সি, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম কনজারভেশন। যেটা অমৃত ধরোহর সেটা এনহান্স করছে বায়োডাইভার্সিটি এবং ইকোট্যুরিজম ইন রামসার ডেজিগনেটেড ওয়েবসাইটস, মানে রামসার ডেজিগনেটেড ওয়েটল্যান্ডস ইন ইন্ডিয়া ওভার 3 ইয়ার্স। প্রায় 3 বছর হলো তার উপরে নজরদারি রাখছে। ঠিক আছে, অন্তিম প্রশ্নে চলে এসেছি আমরা। আজকের অন্তিম প্রশ্ন বলছে, which Indian city was ranked as the most polluted city in the world in IQ Air's 2024 Global Air Quality Report? IQ Air এর 2024 সালের বৈশ্বিক বা বিশ্বব্যাপী বায়ুমান রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে কোন ভারতীয় শহরকে ঘোষণা করা হয়েছে? মুম্বাই, দিল্লি, নয়ডা না বেগুসরাই? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু IQ Air 2024 রিপোর্ট, বেগুসরাই যেটা বিহারে সেটাকে মোস্ট পলিউটেড গ্লোবালি PM 2.5 হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। তাই 2024-এ বেগুসরাই হবে সঠিক উত্তর। দেখো উত্তর রয়েছে বেগুসরাই, বলছে ইটস ওয়ার্স্ট PM 2.5 লেভেল সারপাসিং ইভেন দিল্লি and other metro cities. This reflects rising pollution levels near small and industrial towns. তাহলে বেগুসরাই হয়ে যাচ্ছে উত্তর। এটা দেখে কিন্তু আমাদের মাথায় কাজ করতে পারে যে 2024 হোক বা যাই, IQ এর ইন্ডেক্স অনুযায়ী সব থেকে ক্ষতিকারক অবস্থায় কে রয়েছে? সব থেকে খারাপ পজিশনে রয়েছে দিল্লি, কিন্তু এটা দিল্লিকেও ওভারটেক করে গেছে, দিল্লিকেও বেগুসরাই ওভারটেক করে গেছে। তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি। তো এই হচ্ছে কিছু কালেকশন আমাদের পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন, একটু ভিন্ন ধাঁচের। সেখানে এনভায়রনমেন্টাল এডুকেশনের প্রশ্ন, বর্তমান সময়ের প্রশ্ন, কিছু এক্সটিংক্ট অ্যানিমালের উদাহরণ, তারপর ভারতবর্ষের অ্যাসোসিয়েটেড যে ইভেন্টগুলো হচ্ছে কনজারভেশন অ্যাক্টস অ্যান্ড প্রোটোকলস, এই জায়গাগুলো একটু ভালো করে পড়লে সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেতে পারো। আজকের ক্লাসটা এতটাই পর্যন্ত। পুরোটা ভালো লাগলে দেখবে এবং নিজেদের ভিউ মন্তব্য করতে ভুলো না। আর রাইসমার্ট বাংলার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকো, যা যা ভিডিও আসতে থাকছে সেগুলো তোমাদেরকে সাহায্য করবে পরীক্ষায় উত্তীর্ণ হতে। ধন্যবাদ।